তো আজকের আলোচনাটা বাঙালির পরিচিতির নানা দিক নিয়ে, তাই না? হ্যাঁ, একদম। আমাদের হাতে যা সূত্র আছে সেগুলো বলছে এই পরিচয়ের সঙ্গে অনেক কিছু জড়িয়ে। যেমন ধরুন ওই বিপ্লবী ইতিহাস, বেশ আগুন ঝরানো একটা ব্যাপার। ঠিক। আবার দেখুন, জিনগত গঠনটাও বেশ অন্যরকম শোনাচ্ছে। হ্যাঁ, আর অবশ্যই বাঙালিয়ানা, ওটা নিয়ে তো কথা চলতেই থাকে। তো আমাদের লক্ষ্যটা হলো এই সূত্রগুলো থেকে নির্যাসটা বের করা আর কি। দেখা যে এই তিনটে জিনিস, বিপ্লবী চেতনা, জিন আর সংস্কৃতি, কিভাবে মিলেমিশে বাঙালির এই পরিচিতিটা তৈরি করল। হ্যাঁ, এই জটিল পরিচিতির স্তরগুলো একটু বোঝার চেষ্টা করা। দারুণ। তাহলে শুরু করা যাক গোড়া থেকে, ওই বিপ্লবী চেতনা দিয়ে। হ্যাঁ, সেটাই ভালো। এটা কি শুধু ব্রিটিশদের তাড়ানো ছিল, নাকি এর পেছনে আরও কিছু ভাবনা কাজ করছিল? না না, শুধু ব্রিটিশ শাসন হটানো নয়। অবশ্যই সেটা একটা বড় লক্ষ্য ছিল, কিন্তু এর সাথে একটা সামাজিক বদলের ইচ্ছেও ছিল খুব জোরালো। অধিকার প্রতিষ্ঠা করা। আচ্ছা, শুধু রাজনৈতিক মুক্তি নয়, একটা নতুন সমাজ। একদম। একটা নতুন সমাজ গঠনের স্বপ্ন এর সঙ্গে জুড়ে ছিল। আর এই চেতনাটা দেখুন দুভাবেই প্রকাশ পেয়েছিল, শস্ত্রপথেও আবার অহিংস পথেও। আর এই স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যেতেই তো ওই সংগঠনগুলো তৈরি হলো। অনুশীলন সমিতি, যুগান্তর, এদের কাজের ধরনটা ঠিক কেমন ছিল? হ্যাঁ, এই সংগঠনগুলো আসলে বিপ্লবী ভাবনাগুলোকে একটা কাঠামো দিয়েছিল। তারা শুধু অস্ত্র চালানো শেখাতো না, শরীরচর্চা, নৈতিক শিক্ষা, দেশাত্মবোধ জাগানো, এই সব কিছুই করত। উদ্দেশ্য ছিল তাহলে একটা নতুন প্রজন্ম তৈরি করা। ঠিক, যারা শুধু স্বাধীনতার জন্য লড়বে না, স্বাধীন দেশের ভালো নাগরিকও হবে। তারা কিন্তু বাইরের জগতের খোঁজ খবরও রাখত। ধরুন জাপানি চিন্তাবিদ ওকাকুরার আইডিয়া, সেগুলো তাদের প্রভাবিত করেছিল। ইন্টারেস্টিং। আর এই যে নামগুলো আমরা শুনি, ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার, বাঘা যতীন, সূর্য সেন, কানাইলাল দত্ত, কি সাংঘাতিক আত্মত্যাগ! হ্যাঁ, নির্বেহাত্ম। এই আত্মত্যাগের বিষয় বাঙালির মনে কতটা গভীর দাগ কেটেছে বলে আপনার মনে হয়? এটা দেখুন খুব জরুরি একটা দিক। এই যে চরম আত্মবলিদানের উদাহরণগুলো, এগুলো তো শুধু স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যায়নি, বরং একটা আদর্শ তৈরি করেছে। একদম একটা নৈতিক মানদণ্ড তৈরি করেছে পরের প্রজন্মগুলোর জন্য, যে একটা বড় আদর্শের জন্য সব কিছু ত্যাগ করা যায়। এই মানসিকতাটা কিন্তু বাঙালির জাতীয়তাবাদী বা বিপ্লবী চেতনার একেবারে গোড়ার কথা। হয়তো এর রেশ আজও কথাও রয়ে গেছে। সত্যি, এই বিপ্লবী ইতিহাসটা পরিচয়ের একটা খুব জোরালো দিক, কিন্তু পরিচয়ের শেকড় তো আরও গভীরে, আমাদের জিনে। হ্যাঁ, ঠিক। সূত্রগুলো বলছে পশ্চিমবঙ্গীয় বাঙালির জিনগত গঠন নাকি বেশ স্বতন্ত্র, একটা জিনগত মোজাইকের মতো। হ্যাঁ, এই জিনগত মোজাইক শব্দটা কিন্তু খুব ভালো যায় এর সঙ্গে। হাজার হাজার বছর ধরে এই অঞ্চলে কত যে জনগোষ্ঠী এসেছে, মিশেছে, বাণিজ্য হয়েছে, আবার এখানকার ভৌগোলিক অবস্থান, সব মিলিয়ে ডিএনএর ছবিটা খুব জটিল আর বৈচিত্র্যময়। এটা কোনো একটা ধারা নয় তাহলে? না, একেবারেই না। বহু স্রোতে সে মিশেছে। এই মোজাইকের মূল উপাদানগুলো কি কি, কোথা থেকে এলো এই স্রোতগুলো? দেখুন, সবচেয়ে পুরনো স্তরটা তো আদিম দক্ষিণ এশীয় জিন, এই অঞ্চলের একেবারে আদি বাসিন্দাদের জিন। আচ্ছা। তার ওপর বিভিন্ন সময়ে নানা প্রভাব পড়েছে। যেমন একটা বড় প্রভাব এসেছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে, অস্ট্রো এশিয়াটিক ভাষাভাষী মানুষজন। তারা কবে এসেছিলেন? মনে করা হয় প্রায় ৭,০০০ বছর আগে। তারাই হয়তো এখানে ভেজা চাষ ধান চাষের প্রচলন করেন। আর এই জিনগত ছাপটা উত্তর বা পশ্চিম ভারতের থেকে বাঙালিদের মধ্যে বেশ স্পষ্ট। কিছু মার্কার আছে যেগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার আদিবাসীদের মধ্যে বেশি মেলে, সেগুলোও বাঙালিদের মধ্যে পাওয়া যায়। আর্য বা ইন্দো ইউরোপীয় প্রভাবটা কেমন? সেটাও একটা গুরুত্বপূর্ণ স্তর, অবশ্যই। মধ্য এশিয়া থেকে আসা ইন্দো আর্যদের প্রভাব তো ভাষা সংস্কৃতিতে আছেই, জিনেও আছে। ডিএনএর কিছু বিশেষ ধরন, যেমন ধরুন R1A1, যা ইন্দো আর্যদের মধ্যে বেশি দেখা যায়, তা এখানেও বেশ ভালো পরিমাণে উপস্থিত। কিন্তু অন্যদের তুলনায় কম। কিছু গবেষণা সেরকমই ইঙ্গিত দেয়। উত্তর বা উত্তর পশ্চিম ভারতীয়দের তুলনায় হয়তো এই প্রভাবের মাত্রা বা ধরনটা একটু আলাদা। এর সঙ্গে আবার পূর্ব এশিয়া বা টিবেট ও বার্মান প্রভাবও মিশেছে, বিশেষ করে পূর্ববঙ্গের দিকে এর ছাপটা বেশি। তার সব দিক থেকেই মানুষ এসে এই বাংলায় মিশেছে, চারিদিক থেকে। একেবারে। বাংলা তো চিরকালই একটা সংযোগের জায়গা ছিল। ভাবুন,
পুরনো বাণিজ্য পথগুলো, সিল্ক রুট বলুন বা অন্যগুলো, এর ওপর দিয়েই তো গেছে। হ্যাঁ, তা তো বটেই। ফলে শুধু মধ্য এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়াই নয়, মধ্যপ্রাচ্য, হয়তো আরও দূরের অঞ্চলের সঙ্গেও যোগাযোগ ছিল। তারপর মধ্যযুগে তুর্কিরা এলো, পার্সিয়ানরা এলো, ব্যবসায়ী, সুফি সাধক। মুঘল আমল, তারপর ঔপনিবেশিক আমল। হ্যাঁ, ব্রিটিশ আমল, ইউরোপীয়দের আসা। দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, এমনকি আফ্রিকার সঙ্গেও তো বাণিজ্যিক যোগাযোগ ছিল। এই সব কিছু মিলেই বাঙালির জিন ভাণ্ডারটা এত বৈচিত্র্যময়। মানে যাকে বলে জেনেটিক ডাইভার্সিটি বা হেটেরোজাইগসিটি, সেটা বাঙালিদের মধ্যে বেশ উঁচু মাত্রায় দেখা যায়। আচ্ছা, একটা জিনিস চোখে পড়ল, বলা হচ্ছে বাংলায় নাকি বর্ণপ্রথা জিনের বিভাজনে ততটা গভীর প্রভাব ফেলতে পারেনি যতটা হয়তো উত্তর ভারতের কিছু জায়গায় ফেলেছে। এটাকে জিনগত সংহতি বলা হচ্ছে। এর কারণ কি হতে পারে? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পর্যবেক্ষণ। এর সম্ভাব্য কারণ হিসেবে বলা হয় যে বাংলায় বর্ণব্যবস্থা হয়তো তুলনামূলকভাবে পরে এসেছে, আর এলেও অতটা কঠোরভাবে হয়তো মানা হয়নি সব জায়গায়। আর যাতায়াতও বেশি ছিল। হ্যাঁ, সেটাও একটা কারণ। এই অঞ্চলের মানুষের মধ্যে ব্যবসা বাণিজ্যের কারণে হোক বা অন্য কারণে চলাচলটা বেশি ছিল। ফলে আন্তবর্ণ বা আন্তগোষ্ঠী বিবাহও হয়তো অন্য অঞ্চলের মতো ততটা বিরল ছিল না। তার মানে জিনের আদান প্রদান বেশি হয়েছে। ঠিক, বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে জিনের অবাধ প্রবাহটা বেশি ছিল। তাই একটা জিনগত সংহতি বা ক্লাস্টারিং তৈরি হয়েছে। মানে জিনের স্তরে অতটা স্পষ্ট বিভাজন এখানে দেখা যায় না যতটা হয়তো অন্য কিছু অঞ্চলে দেখা যায়। আর শ্রীলঙ্কার সিংহলীদের সঙ্গে জিনগত মিলের ব্যাপারটা, এটা তো বেশ অবাক করার মতো। হ্যাঁ, কিছু গবেষণা তো সেরকমই বলছে। জিনগত দূরত্বের দিক থেকে দেখলে বাঙালিরা নাকি পশ্চিম ভারতীয়দের চেয়ে সিংহলীদের বেশি কাছের। এর কারণ কি হতে পারে? হয়তো প্রাচীনকালে কোনো এক জেমাইনা পপুলেশন সোর্স ছিল বা কোনো মাইগ্রেশনের ধারা ছিল যা দুটো জনগোষ্ঠীকে প্রভাবিত করেছে। এটা নিয়ে আরও গবেষণা দরকার, তবে এটা আবারও বাঙালির জিনগত স্বাতন্ত্র্যের দিকেই ইঙ্গিত করে। তাহলে দেখা যাচ্ছে জিনের দিক থেকেও বাঙালি পরিচয়টা স্থির নয়, বেশ বহমান। নানা স্রোত এসে মিশেছে, একটা স্বতন্ত্র ধারা তৈরি করেছে। একদম। এবার যদি এই জিনগত ভিত্তির ওপর তৈরি হওয়া সাংস্কৃতিক পরিচয়টার দিকে তাকাই, মানে ওই বাঙালিয়ানা, হ্যাঁ, এটা নিয়ে তো বিতর্ক লেগেই আছে। কেউ বলছেন হারিয়ে যাচ্ছে, কেউ বলছেন বদলাচ্ছে। ঠিক তাই। বাঙালিয়ানা নিয়ে আলোচনাটা সবসময় খুব জীবন্ত। একদিকে যেমন অনেকে ভাবেন এই যে গ্লোবালাইজেশন, পশ্চিমা সংস্কৃতির প্রভাব, তাতে আসল বাঙালিয়ানাটা হারিয়ে যাচ্ছে। কিরকম উদাহরণ দেন তারা? যেমন ধরুন, বিয়েতে মেহেন্দি সঙ্গীতের চল, খাদ্যাভ্যাসে বদল, কথা বলার সময় ইংরেজি মিশিয়ে বলা, পোশাক এই সবই নাকি প্রমাণ যে বাঙালিয়ানা কমছে। তারা বলেন এখনকার বাঙালিয়ানা উদযাপনটা অনেক সময়ই লোক দেখানো, মানে সারফেস লেভেলের। কিন্তু অন্য একটা মত তো আছে যে সংস্কৃতি তো বদলাবেই, এটা তো স্বাভাবিক। অবশ্যই, সেই মতটাও খুব জোরালো। এই মতের লোকেরা বলেন সংস্কৃতি তো নদীর স্রোতের মতো, সে বদলাবে, নতুন জিনিস নেবে, পুরনো কিছু হয়তো ছেড়েও দেবে। এটাই তো তার বেঁচে থাকার লক্ষণ। তাহলে বাঙালিয়ানা হারিয়ে যাচ্ছে না, অভিযোজিত হচ্ছে। হ্যাঁ, তাদের মতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন রূপ নিচ্ছে। আর দেখুন, নানা রকম সাংস্কৃতিক উদ্যোগ তো চলছেই। সূত্রে যেমন বাগানুর বা বাগৈয়াটি বাঙালিয়ানার কথা বলা হয়েছে। ঐতিহ্যকে রক্ষা করা বা নতুন করে ব্যাখ্যা করার চেষ্টা তো হচ্ছেই। এই পরিচিতির ঐতিহাসিক শিকড় নিয়ে কিছু মজার প্রশ্নও তো আছে। যেমন চর্যাপদের ভুসুকুপাদ প্রায় 1000 বছর আগে নিজেকে বঙ্গালী বলছেন। হ্যাঁ, ওটা সত্যিই ভাবায়। ভুসুকুপাদ বলছেন আজই ভুসুকু বঙ্গালী ভৈলি, মানে আজ ভুসুকু বাঙালি হল। কিন্তু প্রশ্ন হল, তিনি কি জন্মসূত্রে বাঙালি ছিলেন নাকি অন্য জায়গা থেকে এসে? হ্যাঁ, একটা ব্যাখ্যা হল তিনি হয়তো বিহার অঞ্চল থেকে এসেছিলেন আর এখানে এসে এক চণ্ডাল মেয়েকে বিয়ে করে এই পরিচয়টা গ্রহণ করেছিলেন। যদি এটা সত্যি হয় তাহলে তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। মানে পরিচয়টা শুধু জন্ম দিয়ে হচ্ছে না, অর্জনও করা যাচ্ছে। একদম, এটা পরিচয়ের ধারণাকে একটা নতুন আলোয় ফেলে দেয়। আর চর্যাপদের ভাষা নিয়েও তো একটা প্রশ্ন ছিল। যদি হরপ্রসাদ শাস্ত্রী নন, রাহুল সাংকৃত্যায়ন ওটা আবিষ্কার করতেন, তাহলে কি ওটা হিন্দির পূর্বসূরি বলে দাবি করা হতো?
এই প্রশ্নগুলো আসলে আমাদের পরিচয়ের ভিত্তি নিয়েই ভাবতে বাধ্য করে। মানে পরিচয় কতটা আসল আর কতটা তৈরি করা বা কল্পনা করা। এখানে কি ওই ইম্যাজিনড কমিউনিটি বা কল্পিত সম্প্রদায়ের ধারণাটা আসে? হ্যাঁ, বেনেডিক্ট অ্যান্ডারসনের ওই ধারণাটা এখানে খুব প্রাসঙ্গিক। আমরা যে একটা ভাষা, সংস্কৃতি, ইতিহাসের ভিত্তিতে নিজেদের বাঙালি ভাবি, সেই ভাবনাটা কতটা বাস্তব আর কতটা আমাদের সম্মিলিত কল্পনার ফসল। বাঙালিয়ানা কি তাহলে এক অর্থে একটা ফ্যান্টাসি? এই কল্পনার সঙ্গে কি ১৬ আনা ধারণাটা জুড়ে আছে? ১৬ আনা বাঙালি কথাটা তো আমরা প্রায়ই শুনি। এর মানেটা কি আর উৎসটাই বা কোথায়? ১৬ আনা মানে হল সম্পূর্ণ, নিখুঁত। এর উৎস নিয়ে নানা মত আছে। কেউ বলেন পুরনো দিনের পয়সার হিসাবে ১৬ আনায় ১ টাকা হতো, সেখান থেকেই সম্পূর্ণতার ধারণাটা এসেছে। আচ্ছা। কেউ আবার এর মধ্যে বাংলার পুরনো ব্যবসা, বাণিজ্য, সমৃদ্ধির একটা স্মৃতি খুঁজে পান। আবার আধ্যাত্মিক জগতেও এর ব্যবহার আছে। ধরুন গিরিশ ঘোষ রামকৃষ্ণকে ১৬ আনা ভগবান বলেছিলেন। ও! হ্যাঁ, আবার বৈষ্ণব সাহিত্যেও আছে। কানাই মাঝি রাধার কাছে ১৬ আনা মানে সম্পূর্ণ পারানি দাবি করেছিলেন, মানে একটা সম্পূর্ণতার দাবি। কিন্তু আজকাল এই ১৬ আনা কথাটা শুনলেই যেন খাবারের কথাই মনে হয়, তাই না? রেস্তোরাঁর নামে, মেনুতে। হ্যাঁ, সেটাই। তাহলে কি বাঙালির আত্মপরিচয়টা এখন মূলত এই খাদ্য বা উদরপূর্তির দিকেই চলে যাচ্ছে? এটা একটা খুব জোরালো সমালোচনা, কিন্তু সূত্রগুলোও বলছে বাঙালিরা নাকি নিজেদের সমাজ, নিজেদের নৃত্যত্ব নিয়ে খুব বেশি মাথা ঘামায় না। মানে নিজেদের পরিচয়, তার বদল, তার ভেতরের জটিলতা, এগুলো নিয়ে গভীর আলোচনা, তা সে একাডেমিক স্তরেই হোক বা পাবলিক ডিসকোর্সে, তুলনামূলকভাবে কম। সেই ফাঁকটা পূরণ করছে খাওয়া-দাওয়া। হয়তো তাই। সেই শূন্যস্থান পূরণেই হয়তো খাদ্য, উৎসব, পোশাকের মতো যে সাংস্কৃতিক প্রতীকগুলো সহজে ধরা ছোঁয়া যায়, সেগুলোই বেশি গুরুত্ব পেয়ে যাচ্ছে। ফলে ১৬ আনা বাঙালি বলতে এখন অনেকেই হয়তো ভালো খেতে আর খাওয়াতে পারা বাঙালিকেই বোঝেন বা বোঝাতে চান। সত্যি, আজকের আলোচনাটা বাঙালির পরিচয়ের অনেকগুলো স্তরকে ছুঁয়ে গেল। বিপ্লবী আন্দোলনের সেই আগুন, জিনের সেই জটিল বুনন, আর বাঙালিয়ানা নিয়ে এই যে না শেষ হওয়া তর্ক-বিতর্ক, আত্ম-অনুসন্ধান। হ্যাঁ, আর এই ৩টি সূত্র কিন্তু আলাদা নয়। মানে বিপ্লবী ইতিহাস, জিনগত গঠন আর সাংস্কৃতিক পরিচিতি, এরা একে অপরের ওপর প্রভাব ফেলেছে, একে অপরকে হয়তো কিছুটা গড়েও তুলেছে। সব মিলিয়েই বাঙালির এই বহুমাত্রিক আর গতিশীল পরিচিতিটা তৈরি হয়েছে। আলোচনা শেষ করার আগে একটা ভাবনা কি শ্রোতাদের জন্য রেখে যাওয়া যায়? অবশ্যই। ওই যে ভুসুকু পাদের কথাটা, ১০০০ বছর আগে তিনি যদি বিবাহের মাধ্যমে বাঙালি পরিচয় গ্রহণ করতে পারেন, তাহলে এটা তো মনে করিয়ে দেয় যে পরিচয় আসলে পাথরে খোদাই করা কিছু নয়। এটা একটা প্রক্রিয়া। ঠিক। আর আজকের এই বিশ্বায়নের যুগে দাঁড়িয়ে, যেখানে জিনগত মিশ্রণ আরও বাড়ছে, বিভিন্ন সংস্কৃতির আদান-প্রদান আরও কত সহজ, কত দ্রুত হচ্ছে, সেখানে এই পরিচিতি তৈরির প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করছে? ভুসুকু পাদের সময়ের থেকে আজকের প্রক্রিয়াটা কি একেবারে আলাদা? নাকি পরিচয়ের এই যে গ্রহণ বর্জন নির্মাণের খেলা, সেটা একই রকমভাবে চলছে, শুধু তার চরিত্রটা বদলেছে? এই প্রশ্নগুলো নিয়েই হয়তো আমাদের আরও ভাবার অবকাশ আছে।